হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স। আজকে আমরা ক্লাস 8 এর জন্য, কোন ক্লাস না ক্লাস 8 এর জন্য তাদের যে সেকেন্ড ইউনিট এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা রয়েছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আজকে আমরা কি করতে চলেছি, তাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেকেন্ড ইউনিটে, অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলি তোমরা স্ক্রিনের উপর যেগুলো দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারগুলির জন্য আজকে আমরা একটা ওয়ান শট রিভিশন নিয়ে এসেছি। অর্থাৎ এই যে ওয়ান শট রিভিশনে তোমরা এই প্রত্যেকটি চ্যাপ্টার, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের রয়েছে সাধারণত 5টি চ্যাপ্টার: ভৌত পরিবেশের তাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এবং মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই চ্যাপ্টারগুলি রয়েছে। এই চ্যাপ্টারগুলি ওয়ান শট রিভিশন করব, অর্থাৎ যত কম সময় পারা যায় একটা ভিডিওতে এই যে 5টা চ্যাপ্টার আলাদা আলাদা ভাবে আমরা অতি শীঘ্রই রেডি করার চেষ্টা করব। এবং প্রতিটা চ্যাপ্টারে যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে চ্যাপ্টারে একাধিক প্রশ্ন রয়েছে, যার মধ্যে কিছু প্রশ্ন থাকে খুবই ইম্পর্টেন্ট, আর এমন বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলি অতি নগণ্য কোশ্চেন, মানে যার কোনো ভ্যালু নেই। আবার এমনও কিছু রয়েছে চ্যাপ্টার যেখানে প্রচুর গ্যাজানো কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করা আছে। তা আমি আজকে তোমাদের কি করতে চলেছি, এই চ্যাপ্টারের ভিতরে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো দাগিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, আর সেগুলোই দেখবে পরীক্ষায় এসে আর ফুল মার্কস তোমাদের পেতে কেউ আটকাতে পারবে না এই ভিডিও দেখার পরে। কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো এই যে প্রথম চ্যাপ্টারে এখন আমি যেটা বোঝাবো, যে এই তাপ নামক যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে দেখো 29 থেকে 45 পেজ, এত পেজ পর্যন্ত তোমাদের আমার এখন বোঝাতে হবে, প্লাস সাজেশন এর জন্য দাগিয়ে দিতে হবে প্রত্যেকটা লাইন বাই লাইন। আমার লাইনগুলো খুঁজতে হয়েছে এবং বুঝতে হয়েছে যে লাইনটা ইম্পর্টেন্ট। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, পৌঁছে দিও তোমার সেই বন্ধুর কাছে যে বন্ধু ভাবছে যে না, এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার জন্য না, তার অবস্থা খুবই খারাপ, তার কাছে অবশ্যই পৌঁছে দিও এবং নিজে ভালোভাবে দেখো। আর দেখার পরে অবশ্যই কি কি করতে হবে সেগুলো জানো। অনেকেই বলে, কিন্তু কেন বলে সেটা কখনো বোঝো না, কারণ আমাদের অবশ্যই কষ্ট হয় এগুলো তোমাদের জন্য রেডি করতে। অবশ্যই সেগুলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা দরকার সমস্ত কিছু করে দিও। আজকে আমরা এই ভৌত পরিবেশের আন্ডারে যে তাপ চ্যাপ্টারে রয়েছে সেটা তোমাদের বোঝানো স্টার্ট করবো। তা বোঝানোর সময় অবশ্যই মন দিয়ে দেখে নেবে এবং সামনে যেন তোমাদের বইটা আর খাতাটা থাকে, খাতায় তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে নিতে পারো, অথবা বইয়ে তোমরা সেগুলো দাগিয়ে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো এই যে চ্যাপ্টারের নাম হচ্ছে কি, তাপ। ঠিক আছে, চ্যাপ্টার শুরু করব। দেখো এখানে যে হেডিংটা দেওয়া আছে সেটা কি, তাপের পরিমাণ ও একক। ঠিক আছে, যাই হোক এক্ষেত্রে হেডিং যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চলতে শুরু করবো। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানেই আমরা পেয়ে যাই, যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক্ষেত্রে তোমরা 3টে বিষয় পাবে। এক হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর, এক হচ্ছে বস্তুর ভরের উপর, তৃতীয় হচ্ছে বস্তুর উপাদানের উপর। এবার এক্ষেত্রে কোন বিষয়গুলো কিভাবে, মানে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কিভাবে এই বিষয়গুলোর উপর নির্ভর করে, চলো একটু বুঝিয়ে দিই। দেখো প্রথম পয়েন্টে যেটা লেখা আছে, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এক্ষেত্রে দেখো, যদি আমরা কোনো একটা বস্তুর উষ্ণতা, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে আমাদের যে পরিমাণ তাপ লাগবে, আমরা যদি বস্তুটাকে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে চাই, তাহলে তোমরাই বলো কোন ক্ষেত্রে বেশি তাপের প্রয়োজন। অবশ্যই তোমরা বলবে যে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে আমাদের বেশি পরিমাণে তাপ প্রয়োজন। তাই এইভাবেই নির্ভর করে যে কোনো একটা বস্তুর যে তাপ, সেটা বস্তুর যে উষ্ণতা বৃদ্ধি, মানে আমি কতটা বাড়াচ্ছি তার উপরে অবশ্যই নির্ভর করে। নেক্সট পয়েন্ট বলা আছে বস্তুর ভরের উপর। এটা কিভাবে, দেখো কোনো একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে ধরো 1 কেজি, ঠিক আছে, এর আমার উষ্ণতা বাড়াতে হবে। আর একটা বস্তু রয়েছে তার ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে, এরও আমার উষ্ণতা বাড়াতে হবে। এবার তোমরাই বলো যে 1 কেজির উষ্ণতা বাড়াতে আমার বেশি তাপ লাগবে নাকি 2 কেজির উষ্ণতা বাড়াতে আমাদের বেশি তাপ লাগবে। অবশ্যই 2 কেজির ক্ষেত্রে আমাদের বেশি তাপ লাগবে। তাই বস্তুর ভরের সাথে এই যে তাপ, সেটা কিন্তু অবশ্যই নির্ভরশীল। এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে বস্তুর উপাদান, অর্থাৎ বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভরশীল। কারণ ধরো তোমাদের কাছে একটা কাঠের ব্লক আছে, সেই কাঠের ব্লকটাকে তোমরা চাচ্ছ উত্তপ্ত করতে, আর এক জায়গায় একটা ধাতব চামচ রয়েছে, ধরো একটা ধাতব চামচ আছে, ঠিক আছে। এবার তোমরাই বলো যে এই কাঠের যে পাত্রটা, সেটা আমার যদি উষ্ণতা বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে বেশি উষ্ণতার প্রয়োজন নাকি চামচটা? অবশ্যই কাঠটাকে, কারণ চামচটা যেহেতু ধাতু সেহেতু সে সহজেই উত্তপ্ত হয়ে পড়বে, কিন্তু কাঠকে বা অন্য কোনো পদার্থকে সেই সাপেক্ষে একটু বেশি তাপের প্রয়োজন হতে পারে। তাই বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি, কোন পদার্থ দিয়ে তৈরি, তার উপর অবশ্যই নির্ভর করে বস্তুর তাপটা। এরপরে দেখো একাধিক পয়েন্ট এখানে লেখা আছে ছোট ছোট করে, এগুলো তোমাদের পড়ে নিতে পারো, কিন্তু দরকার নেই। চলো নিচে চলে আসো। এবার একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে দেখো এখানে বস্তুর এইখান থেকে এই যে পয়েন্টটা রয়েছে না, এই যে বস্তুর প্রয়োজনীয় তাপটা 3টে বিষয়ের উপর নির্ভর করে, এখান থেকে আমি সূত্র বানাতে পারি। এবার যেহেতু তোমরা ছোট, তাই হয়তো তোমাদের সেইভাবে সূত্রটা দেয়নি, তবে আমি বলতে পারি বস্তুর প্রয়োজনীয় তাপ মানে কি, বস্তুর প্রয়োজনীয় তাপ মানে হচ্ছে কিউ, তাই তো? বস্তুর যে প্রয়োজনীয় তাপ সেটাকে আমরা বলতে পারি কিউ। এবার এই কিউটা সমানুপাতিক বস্তুর উষ্ণতার সাথে, মানে টি এর সাথে সমানুপাতিক, এটাই আবার সমানুপাতিক ভরের সাথে,
এবং এটাই সমানুপাতিক বস্তুর উপাদানের সাথে, যেটা আমরা এখন পাইনি। ঠিক আছে, অসুবিধা নেই। বস্তুর উপাদানের মানে এমন কোনো একক নেই বা কিছু নেই যেটা বস্তুর উপাদানকে ইন্ডিকেট করে। তা সেখান থেকে আমরা পরের লাইনে কিউ ইজ ইকুয়ালস টু কে ইন্টু টি এম এটা লিখতে পারি। আর এইটাই একটু পরে তোমরা পেয়ে যাবে। এই জিনিসটা একটু পরে পাবে। যাক, বুঝতে হবে না, অতটাও বোঝার দরকার নেই, কারণ তোমরা ছোট, এইভাবে তোমাদের সূত্র প্রমাণ করা লাগবে না। এখানে যা যাবতীয় জিনিস আছে একটু পড়ে নেবে। এই জায়গাটা একটু দেখে নিও। এই যে আমি যেটা বলছিলাম সেটাই অ্যাকচুয়ালি এখানে প্রমাণ করে এই জায়গাটায় লেখা আছে। এই যে এই জায়গাটা একটু দেখে নিও। আর একটা লাইন দেখো, ইম্পর্টেন্ট লাইন, সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে দেখো জলের ক্ষেত্রে এখানে লেখা আছে যে জলের ক্ষেত্রে কি এর মান, জলের ক্ষেত্রে ওই মান হলো কে, ঠিক আছে। আর বস্তু যখন আলাদা আলাদা হয় তখন কে এর মানও আলাদা হয়, আর বস্তু যখন সেম হয় তখন কে এর মান আলাদা হয়, কে এর মানেরও কোনো চেঞ্জেস আসে না, আবার এইটার মানেরও কোনো পরিবর্তন ঘটে না। মানে এই জায়গাগুলো একটু দেখে নিও। দেখো কে এর মান কিন্তু ফিক্স থাকে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে যে 1 ক্যালোরি বলতে কি বোঝো। এক্ষেত্রে তোমরা খেয়াল রেখো এই জায়গাটা, 1 ক্যালোরি কাকে বলা হয়। এখানটা লেখা আছে 1 ক্যালোরি কাকে বলে। বলছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওর 1 ক্যালোরি তাপ বলে। একটুখানি দেখে নিও। এবার এক্ষেত্রে একটা জিনিস দেওয়া আছে, দেখো কে এর মান নির্ণয় করা হয়েছে। এই যে কে এর মান নির্ণয় করেছে এরা, এই জায়গাটা একটু কেয়ারফুলি দেখে নিও, ঠিক আছে। এই যে দেওয়া আছে, এক্ষেত্রে কে এর মানটা বেরিয়েছে কত বলতো, 1 বেরিয়েছে। এই যে 1, কে এর মানটা 1 বেরিয়েছে এই সূত্রে পুট করার মাধ্যমে। এই সূত্রটা একটু আগে প্রমাণ করলাম যে কে এ কিউ ইজ ইকুয়ালস টু কে ইনটু এম ইনটু টি, এইটাই আমি প্রমাণ করেছিলাম একটু আগে। সেখান থেকেই আমি যদি কে ইকুয়ালস টু করি তাহলে এম টিটা এই পাশে চলে আসবে, সমান সমানের এই পাশে চলে আসবে। তাহলে কিউ বাই কি হয় বলতো, কিউ বাই কে, কিউ বাই তোমার এম ইনটু টি, এইটাই এখানে দেওয়া আছে। যাই হোক, একটুখানি দেখে নিও কেয়ারফুলি এই জায়গাটা। এই যে 1 ক্যালোরি এখান থেকেই নির্ণয় করা গেছে। এবারে দেখো, এবারে যেটা বিষয়টা, এখানে বস্তু দেওয়া আছে, একটা বস্তু, এই যে তরল বস্তু মানে তরল পদার্থ, আর একটা দেওয়া আছে এই যে বস্তু, এর এটা হচ্ছে 120 গ্রাম উষ্ণতা এত, আর এর ভর হচ্ছে এত, আর উষ্ণতা এত। এবার বলা হয়েছে এই যে বস্তুটা রয়েছে এই বস্তুটাকে নিয়ে গিয়ে এই পাত্রের ভিতরে আমাদের পুট করতে হবে। তখন সেক্ষেত্রে দেখো, যেহেতু এর উষ্ণতা 100 আর এর যেহেতু উষ্ণতা 25, তাহলে এ কি করবে, তাপ কিছুটা বর্জন করবে, কিছুটা তাপ বর্জন করবে, আর এই যে তরল পদার্থটা এই তাপটা গ্রহণ করবে, যার ফলে এই তাপ ছাড়বে ও তাপ নেবে, নিয়ে একটা সাম্যাবস্থায় আসবে যখন এদের উষ্ণতা দাঁড়াবে 50 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল রেখো, এদের তখন উষ্ণতা দাঁড়াবে 50 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে, এর 100 ডিগ্রি উষ্ণতাটা কমতে থাকবে আর এর 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা বাড়তে থাকবে, বেড়ে গিয়ে 50 ডিগ্রিতে আসবে। এক্ষেত্রে সূত্রের মাধ্যমে জিনিসটা প্রমাণ করা আছে। মানে দেখো কিভাবে বের করতে হয়। এই যে কিউ ইজ ইকুয়ালস টু এম ইনটু কে ইনটু টি, এখানে আমাদের প্রথম বস্তুর উষ্ণতা দেখো, প্রথম বস্তুর উষ্ণতা বলবো না, প্রথম তরল পদার্থ, ধরো তরল পদার্থের ভর ছিল কত, তরল পদার্থের ভর ছিল কিন্তু 60, এবং তরল পদার্থের ক্ষেত্রে কি এর মান হয় 1, আর এক্ষেত্রে উষ্ণতার পার্থক্য 50 মাইনাস 25। কিভাবে 50 মাইনাস 25, কারণ আলটিমেটলি এই 50 কিন্তু দাঁড়িয়েছিল উষ্ণতা, আর 25 ছিল পূর্বের উষ্ণতা, তাই এটাকে মাইনাস করে এখানে লেখা হয়েছে, আর লেখার ফলে বেরিয়েছে এত ক্যালোরি। আর এবার যদি আমরা ওই যে ব্লকটা ছিল না পাথরের বা যাই হোক অন্য একটা কাঠের পদার্থ, সেই পদার্থের ক্ষেত্রে ভর ছিল 120, এবং তার কি এর মান আমরা জানতাম না বলে তার মানটা ফাঁকা রেখেছি, এবং এটা 100 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে এসছে বলে 100 মাইনাস 50 করতে হয়েছিল, 100 মাইনাস 50 করতে হয়েছিল, করে এখানে মান বেরিয়েছিল 200 কি বলছে 6000 কে। এই 6000 কে এর সাথে এইখানকার এই যে 6000 কে এর সাথে এখানকার এই যে 1500 যেটা রয়েছে, এই দুটো ইকুয়াল হবে, অর্থাৎ এই দুটো সমান হবে, অর্থাৎ 1500 সমান সমান 6000 কে। সমান করে দিলে কে এর মান বেরিয়ে যাবে। দেখো হয়তো সমান করেছে এরা, দেখি, এই যে অবশ্যই তাই সমান এরা করেছে, এই যে সমান করে এখান থেকে কে এর মান বেরিয়ে গেছে 0.25। এখানে সেই বিষয়টাই বলছে। এবার দেখো কে এর মানটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে। আমরা তরল পদার্থের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে বলাটাই বেটার। জলের ক্ষেত্রে কে এর মান বের করতে পেরেছিলাম 1, দেখো ঠিক আছে, কিন্তু অন্য বস্তুর ক্ষেত্রে কে এর মানটা কিন্তু অন্য আসলো। এখানে দেখো দেখতে পেলে কে এর মানটা এখানে অন্য আসলো, ঠিক আছে। তাই আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে কে এর মানটা আপেক্ষিক, অর্থাৎ এক একটা বস্তুর ক্ষেত্রে কে এর মান এক এক রকম হয়ে থাকে, তাই তো। দেখো এখানে তাই লেখা আছে, কি লেখা আছে, কে এর মান আপেক্ষিক, তাই তো, কে এর মান আপেক্ষিক, লাইনটা কিন্তু দাগ দিয়ে রাখো। এবং কে কে কি বলা হয় বলতো, কে বলা হয়, কে এই যে এখানে দাগ দিয়ে দিচ্ছি, কে বলা হয় আপেক্ষিক তাপ, বোঝা গেল। খেয়াল রেখো, কে বলা হয় কে বলা হয় আপেক্ষিক তাপ, কে বলা হয় আপেক্ষিক তাপ। এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। চলো নেক্সট কি আছে একটু বুঝে নেওয়া যাক তাড়াতাড়ি করে। এবার দেখো এই যে কে, আমরা যাকে একটা সময় কে করছিলাম, এই কে আসলে কে বলতো, কি মজাদার কথা, কে আসলে কে। আচ্ছা, কে হচ্ছে আসলে এস, খেয়াল রেখো, কে হচ্ছে আসলে এস, মনে রাখবে কিন্তু। মানে এত সময় আমরা যাকে কে ভাবছিলাম, আসলে সে কে নয়, আসলে সে এস। এস কে আপেক্ষিক তাপ বলা হয়। এস কে কি বলে, আপেক্ষিক তাপ। এস কে কি বলে, আপেক্ষিক তাপ। দেখো এই যে আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, খেয়াল রেখো। তখন সূত্রটা দাঁড়াবে কিউ ইজ ইকুয়ালস টু এম ইনটু এস ইনটু টি2 মাইনাস টি1। আগে এই জায়গায় এস এর জায়গায় কে ছিল, এস এর জায়গায় কিন্তু কে ছিল, এখন এস মানে এখন কে এর জায়গায় এস চলে এসেছে। এবার দেখো বেশ কিছু পদার্থের ক্ষেত্রে কি করা হয়েছে, দেখো
এখানে তাদের ইয়েটা দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে এখানে, এবং ভর দেওয়া আছে, এবং এদের এস এর মান দিয়ে দেওয়া আছে, উষ্ণতার পার্থক্য দিয়ে দেওয়া আছে। তাহলে এবার তাদের যে তাপটা সেটা বের করতে হবে, পারবে না? একেবারে ইজি, এটা বের করা একেবারে ইজি। কিভাবে বের করতে হয়? বের করতে হয় ওই যে কিউ ইজ ইকুয়ালস টু এস ইন্টু এম ইন্টু টি করে, ঠিক আছে? এস এর মানটা তোমরা কোথায় পাবে? এস এর মানটা পাবে এই রোতে, এম এর মানটা পাবে তোমরা এই রোতে, এবং টি এর মানটা পাবে এই রোতে, ঠিক আছে? বসিয়ে দেবে, মান বেরিয়ে যাবে। এরপর দেখো বেশ কিছু জিনিস আছে, এগুলো আমি বেশি কথা বলবো না কারণ তোমরা অনেকেই জানো, শর্ট করে বলে দিই। এখানে দেখো প্রথম যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গলন কাকে বলে। গলন হচ্ছে কোনো একটা কঠিন বস্তু যদি গলতে শুরু করে এই প্রসেসটাকেই গলন বলে। তারপর গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক বলছে এই যে যখন গলন হচ্ছে অর্থাৎ কঠিন বস্তু তরলে পরিণত হচ্ছে, ঠিক সেই সময় যে উষ্ণতায় কঠিন বস্তুটা গলতে শুরু করছে সেটাকেই তার গলনাঙ্ক বলে, অর্থাৎ ওই উষ্ণতাটা কি বলে? গলনাঙ্ক। বোঝা গেল না? যায়নি? অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো এখানে রয়েছে কঠিনী ভবন। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রেখো কিন্তু, নাহলে মুশকিল হয়ে পড়বে। এই যে দেওয়া আছে কঠিনী ভবন। কঠিনী ভবন কাকে বলছে? না, কঠিনী ভবন হচ্ছে সেটাই, ধরো একটা তরল বস্তু রয়েছে, সেই তরল বস্তুটা আমরা যদি তাপ সেখান থেকে সরিয়ে নিই, তরল বস্তু থেকে আমরা যদি তাপটা সরিয়ে নিই তাহলে সেটা ধীরে ধীরে কঠিন হতে থাকবে, একেই কঠিনী ভবন বলা হয়। খেয়াল রেখো কিন্তু। দেখো তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় তখন তাকে কঠিনী ভবন বলে, অবশ্যই খেয়াল রেখো লাইনটা। তারপরে চলো কি রয়েছে? হিমাঙ্ক রয়েছে। দেখো এই যে হিমাঙ্ক কাকে বলে বলো তো? হিমাঙ্ক অ্যাকচুয়ালি কি? হিমাঙ্ক হচ্ছে ধরো তোমার তরল বস্তু থেকে যদি সেটা, না সেটা তো কঠিনী ভবন হয়ে যাবে। হিমাঙ্ক আসলে তোমার হিমাঙ্ক দেখো এই এই যে লেখা আছে যে অ্যাকচুয়ালি হিমাঙ্ক আর কঠিনী ভবন, হিমাঙ্ক এবং কঠিনী ভবন অনেকটা একই। কঠিনী ভবনের ক্ষেত্রে তরল থেকে কঠিন হয়, আর আর হিমাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় কঠিনে পরিণত হচ্ছে তাকে হিমাঙ্ক বলে। একটু বলিয়ে গেল নাকি? তাই যাই হোক, আরেকবার বলছি। কঠিনী ভবন দেখো, এই আগে কঠিনী ভবন ছিল। কঠিনী ভবন হচ্ছে কঠিন বস্তু যদি তরলে তরল বস্তু যদি কঠিনে পরিণত হয় সেটা কঠিনী ভবন, আর যে উষ্ণতায় সেটা হচ্ছে সেটাকে বলে হিমাঙ্ক। খেয়াল রেখো। চলো এবার দেখো এখানে কতগুলো বস্তুর তাদের হিমাঙ্ক এবং গলনাঙ্ক দিয়ে দেওয়া আছে। কতগুলো বস্তুর হিমাঙ্ক গলনাঙ্ক দিয়ে দেওয়া আছে। এর মধ্যে পারদটা তোমরা ভালোভাবে লক্ষ্য রেখো, বরফটা তোমরা ভালোভাবে লক্ষ্য রেখো, এবং আর তেমন কিছু নেই। আর ওভারঅল একবার দেখে রেখো, ঠিক আছে? ওভারঅল তোমরা একবার দেখে রেখো, এইগুলো একটু দেখে রেখো, দিলে মুশকিল হয়ে পড়বে, তাই একবার দেখে রাখার চেষ্টা করো। এবার দেখো এখানে বেশ কিছু কথা বলা আছে, সেখানে দেখো এই লাইনটা একটু ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা দেখতে পারো যে নির্দিষ্ট ভরের কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের সময় আয়তন কমলে তার ঘনত্ব বাড়ে, অর্থাৎ যদি তার আয়তন কমে তাহলে বুঝতে হবে তার ঘনত্ব বাড়বে, ফলে কঠিনী ভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত বাড়ে। এই জিনিসটা একটু খেয়াল রেখো। এবার সবার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না। দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে? না কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের চেয়ে বেশি, তাই তো? এটা তো বেসিক কথা। কিন্তু বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। বোঝা গেল? এই যে লাইনটা রয়েছে না, এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন। আর এই লাইনের মাধ্যমে আমাদের একটা প্রশ্ন চলে আসে যে এই যে বরফটা দেখতে পাচ্ছ এখানে, এই যে বরফটা, এই বরফটা কিভাবে সমুদ্রের উপরে জলতলের উপরে ভেসে আছে সেটা একটুখানি ব্যাখ্যা করো। অর্থাৎ বরফ কি হয়? বরফ তো তরল কঠিন হলে কি হয়? তরল কঠিন হলে তার ঘনত্বের ডিফারেন্স আসে, তার একটা ডুবে যাওয়ার ব্যাপার থাকে, তাই তো? সাধারণত তাই হয়। এখানে দেখো এই মোমের ক্ষেত্রে কি হয়েছিল? এই যে মোমটা, না মোম নাকি এটা, যাও ছাড়ো, এটা আমি বোঝাই। এটা এক্ষেত্রে কি হয়? এই যে বরফটা, এই বরফটার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে তরলের ক্ষেত্রে, একটু আগেই তোমরা জানলে। এবার সেক্ষেত্রে কি হয়? এই বরফের যদি আয়তন বাড়ে, দেখো লেখা আছে যে জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে। এতে সুবিধা অসুবিধা দুটোই আছে। এক সুবিধা কি? এটা দেখো সমুদ্রের উপরে ভেসে থাকতে পারে এইভাবে, যার ফলে সমুদ্রের তলদেশে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীগুলো ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারে, তাই তো? অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে দেখো শীত প্রধান দেশে যে মোটর গাড়িগুলো থাকে তার ভিতরে তো কিছুটা জল জমে থাকে, সেই জলটা যখন বরফে পরিণত হয়, বরফে পরিণত হলে কি হয়? সেটা ফুলে যায়, অর্থাৎ আয়তনে বাড়ে। আয়তনে বাড়লে যে পাইপগুলোর মধ্যে জলটা জমেছিল সেটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বোঝা গেল? যে কারণে শীত প্রধান দেশে কিন্তু একটা মারাত্মক অসুবিধা। খেয়াল রেখো জায়গাগুলো। আর একটা জিনিস দেখো, এই লাইনটা একটু খেয়াল রেখো। এই যে গলনাঙ্ক যেহেতু চাপ বাড়লে কম, এই লাইনটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর স্বাভাবিক হিমাঙ্ক কাকে বলে? এই যে স্বাভাবিক হিমাঙ্ক কাকে বলে এটা একটু দেখে রেখো। স্বাভাবিক হিমাঙ্ক কি? এই যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান চাপে যদি গলনাঙ্ক হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বা বায়ু চাপের যদি সমান, ধরো ব্যাপারটা আমি একটু ভালোভাবে বলছি, মানে ধরো যে একটা বস্তু সেটা কি হচ্ছে, সেটা তোমার গলছে। এই জায়গাটা পরেই বোঝাই তাহলে ভালোভাবে। দেখো এই জায়গাটা দেখো, যদি কোনো একটা পদার্থের গলনাঙ্ক 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়, সমান চাপে নির্ধারণ করা হয়, তবে তা হলো প্রমাণ বায়ুমণ্ডলের চাপে পদার্থের গলনাঙ্ক। পদার্থ এইটাকেই স্বাভাবিক গলনাঙ্ক বলে। এই যে ব্যাপারটা, এটাই পুরোটা, এখান থেকে এতটা লিখে দিও ঠিকঠাক করে। চলো
এগুলো কি বলতো ডেসক্রাইপটিভ ভাবে, মানে আমি যদি পুরো ভালোভাবে তোমাদের ডেসক্রিপটিভ ভাবে বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছি সেটা তোমরা সারা বছর পড়ো আর আমি একদিনে এটা বোঝাতে চাচ্ছি, তার মানে কতটা একটু চাপের বিষয়। যাই হোক, এখানে একটা লাইন এই যে রয়েছে, এই লাইনটা একটু খেয়াল, এই জায়গায় এখানকার লাইনটা একটু খেয়াল রেখো। আর দেখো মোমের গলনাঙ্ক প্রায় এতটা বেড়ে যায়, এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে। তারপরে এখানে ফিউজ তারের সংক্রান্ত আলোচনা রয়েছে, এই যে ফিউজ তার সংক্রান্ত আলোচনা, এটা একটু ভালোভাবে লক্ষ্য রেখো। এখানে কি বলা আছে, ফিউজ তারে মানে গলনাঙ্ক খুব কম হওয়ায় কি হয়, যদি বাড়িতে ওভারলোডেড কারেন্ট আসে, অর্থাৎ কারেন্টের পরিমাণ যদি হট করে বাড়িতে মানে মেন লাইন থেকে বেশি করে প্রবেশ করে, যেহেতু ফিউজ তারের যে তারটা রয়েছে সেটা অত্যন্ত পাতলা এবং গলনাঙ্ক খুব কম, যে কারণে ওই বেশি ভোল্টেজ পাওয়া মাত্রই সাথে সাথে কি হয়, ফিউজ তার গলে গিয়ে বাড়ির যে বর্তনী সেটা ছিন্ন করে, যার ফলে বাড়িতে আর কারেন্ট প্রবাহিত হয় না। মানে ধরো যে লাইন ধরে তোমাদের কারেন্টটা বাড়িতে প্রবেশ করে, সেই লাইনে যদি আমি একটা ফিউজ লাগিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, যদি ওভারলোডেড কারেন্ট আসে তাহলে অবশ্যই ফিউজ ছিন্ন হয়ে যাবে আর তোমার বাড়িতে কারেন্ট প্রবেশ করবে না, তোমার বাড়িতে থাকা ফ্রিজ, এসি, দামি দামি যন্ত্রপাতিগুলো বেঁচে যাবে। এরপরে দেখো নেক্সট যেটা রয়েছে, এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, সেই পরীক্ষা কি করা হয়েছে, দুটো পাত্রে বরফ নেওয়া হয়েছে, একটা পাত্রের ভিতরে শুধু বরফ আছে, আর একটা পাত্রে কি করা আছে, তোমাদের একটু নুন দেওয়া আছে, নুন মানে NaCl দেওয়া আছে, ঠিক আছে, সেই সাথে একটুখানি বরফ দেওয়া আছে, ঠিক আছে, একটুখানি বরফ দেওয়া রয়েছে। এবার তাহলে সেক্ষেত্রে বলছে কি ঘটনা ঘটতে পারে, এক্ষেত্রে তোমাদের বলে রাখি ঘটনাটা কি ঘটবে, যেখানে শুধু বরফ সেই বরফটা ধীরে ধীরে গলে যাবে, কিন্তু যেখানে নুন দেওয়া রয়েছে সেই বরফটা গলবে না, কারণ নুন কি করে, বরফটাকে গলতে বাধা প্রাপ্ত করে, ঠিক আছে, লিন তাপের ব্যাপার এখানে ঢুকে যায়। এবার লিন তাপ কাকে বলে তোমরা একটু পরে জানবে, তবে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে হিম মিশ্র কাকে বলে অবশ্যই পড়ে রেখো, এটা কিন্তু অতি ভিভিআই কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হিম মিশ্র কাকে বলে, হিম মিশ্র কাকে বলে বলতো, হিম মিশ্র হচ্ছে আমরা এই বরফ আর নুন একটা নির্দিষ্ট অনুপাতে নেবো, অর্থাৎ 1:3 অনুপাতে, এখানে হয়তো লেখা নেই সেই বিষয়টা, এটা নিলে আমাদের কি হয়, বরফটা সহজে গলে না, এই যে মিশ্রণটা এটাকে হিম মিশ্র বলে। এটা মাছ সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, প্রবলভাবে মাছ সংরক্ষণের ক্ষেত্রে মাছ বাজারগুলোতে এগুলো ইউজ করা হয়ে থাকে, এবং মাছ সংরক্ষণে এবং ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই হিম মিশ্রটা অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে। এইবারে লিন তাপ সংক্রান্ত আলোচনা দেওয়া আছে। লিন তাপ কাকে বলে বলতো, এখানে হয়তো লিন তাপ অত ভালোভাবে বোঝানো নেই। লিন তাপ হচ্ছে বিষয়টা এরকম যে ধরো আমি একটা এক্সাম্পল দিই, অনেক সময় এই কোশ্চেনটা তোমাদের এক্সামে আসে যে একটা মাটির কলসিতে জল রাখলে সেটা ঠান্ডা থাকে কেন। অ্যাকচুয়ালি কি হয়, ধরো একটা মাটির কলসি আছে, ঠিক আছে, একটা ধরো মাটির কলসি আছে, এবার এই মাটির কলসির গায়ে অসংখ্য ছোট 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 ছিদ্র থাকে, এরকম বোঝা গেল, এরকম অসংখ্য ছোট ছোট কিন্তু ছিদ্র থাকে, এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এবার কি হয়, এই ছিদ্রগুলোর মধ্য থেকে কলসির ভেতরে থাকা যে জল, কলসির ভিতরে তো জল আছে অবশ্যই জানো, ধরো কলসির ভিতরে জল রয়েছে, ধরো দেখাই, কলসির ভিতরে ধরো এখানে জল আছে, ঠিক আছে, কলসির ভিতরে ধরো এই লেভেল পর্যন্ত এই যেরকম ভাবে জল আছে, ভালো কথা। এবার কি হয়, এর গায়ে তো ছিদ্র রয়েছে, অসংখ্য ছিদ্র, তোমরা আগেই জানো যে এর ভিতরে ছিদ্র রয়েছে। এবার এই যে ছিদ্রগুলো ছিল, ধরো এই যে ছিদ্রগুলো আছে, এই যে ধরো ছিদ্র, এই ছিদ্রগুলো দিয়ে কিছুটা কিছুটা জল কলসির বাইরে বের হয়, ঠিক আছে, বোঝা গেল না যায়নি, কি হয়, কলসির বাইরে কিছুটা জল বের হয়। এবার সেই জলটা কি করে, কলসির ভিতর থেকে একটা তাপ নিজে টেনে নেওয়ার চেষ্টা করে। ও কেন টেনে নেওয়ার চেষ্টা করছে, কারণ ও চাইছে বাষ্পীভূত হয়ে উড়ে যেতে, ও চাইছে বাষ্পীভূত হয়ে আমি উপরে উড়ে যাবো। এবার বাষ্পীভূত হওয়ার জন্য তাপ লাগবে, তাপটাও কোথায় পাবে, তাপটা ও কলসির ভিতরকার জলের ভিতর থেকেই নেবে। এই যে তাপটা ও নিল ধার করে, এটাকে অ্যাকচুয়ালি লিন তাপ বলা হয়ে থাকে, খেয়াল রেখো, এটাকে কি বলে, এটাকে লিন তাপ বলা হয়ে থাকে, ঠিক আছে। চলো, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আবার এসে যায়, এই যে বরফ গলনের লিন তাপ এত বলতে কি বোঝো, এটা কিন্তু অতি ভিভিআই একটা মারাত্মক কোশ্চেন, ঠিক আছে, খুবই মারাত্মক একটা কোশ্চেন, এটা ভালোভাবে খেয়াল রেখো। আর একটা এখানে পরীক্ষা দেওয়া আছে, এটা একটু মন দিয়ে দেখো, এই যে দেখো বরফের ভিতরে গর্ত করে, এই ধরো একটা বরফ নিয়েছি আমি, ধরো এখানে একটা বরফ আছে, এই যে, ঠিক আছে, এবার ওই বরফটাকে কি করা হয়েছে, বরফটার ভিতরে একটা গর্ত করে দেওয়া আছে, এইখানে ধরো একটা গর্ত মতো করে দেওয়া আছে, গর্ত করে আমরা তার ভিতরে কি করবো বলতো, আমরা তার ভিতরে কিছুটা পরিমাণে জল নিয়ে নেবো, ঠিক আছে, এই যে বরফ থেকে তার ভিতরে আমি একটু জল দিয়ে দিলাম। এবার বলছে যে বরফটা, এই বরফের ভিতরে যে জলটা আমরা নিলাম না, বরফের ভিতরে তো জল নিলাম, এই যে জলটা নিলাম, এই জলটা কেন বরফে পরিণত হবে না, কারণ বরফের ভিতরে নিয়েছি, বরফ হয়ে যাওয়ার মতো একটা ধারণা তৈরি হতে পারে আমাদের মনে, তাহলে কেন হচ্ছে না সেটা আমাদের জানতে চাইতে পারে। এবার সেক্ষেত্রে আনসার হচ্ছে, দেখো এই যে বরফের ভিতরে জলটা নিলাম, এই জলটা তো ঘরের উষ্ণতায় ছিল, এবার ধীরে ধীরে ও কি করবে, ও তাপ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। এবার তাপ ছেড়ে দেওয়ার সময় ও তাপটা অ্যাকচুয়ালি ছেড়ে দিচ্ছে কোথায়, ওই বরফের মধ্যে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ বরফ ওর ছেড়ে দেওয়া তাপটা নিচ্ছে, বরফ হালকা হালকা গলে যাচ্ছে, আর ওই যে জলটা রয়েছে সেই জলটা তাপ ছাড়ছে। এবার অ্যাকচুয়ালি ও যদি বরফ হতে চায় তাহলে ওকে 80 ক্যালোরি তাপ কি করতে হবে, তোমার ছাড়তে হবে, বুঝা গেল, তাহলেই ও বরফে পরিণত হতে পারবে। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে বরফগুলো ওর আশেপাশে ছিল, সেই বরফগুলো তো ওর থেকে তাপ নিচ্ছে,
নেওয়ার ফলে ওরা আস্তে আস্তে তরলে পরিণত হচ্ছে। আর এই তরল ছিল, ঘরের উষ্ণতা ছিল, ধীরে ধীরে এই 0°C উষ্ণতা হয়েছে। মানে এই জলটাও তোমার 0°, এই জলটাও 0°, এবং এখন বরফটাও 0°। এখন এমন কোনো কেস হতে পারে না যে ক্ষেত্রে এই জল আর বরফ পরস্পরের মধ্যে তাপ আর আদান প্রদান করতে পারে, কারণ সাম্যাবস্থায় এসে যায়। সেক্ষেত্রে তরলটা আর বরফে পরিণত হওয়ার মতো কেস থাকে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে বাষ্পীভবন, বাষ্পীভবন বা বাষ্পায়ন। এক্ষেত্রে বাষ্পীভবন বা বাষ্পায়ন জিনিসটা কি? বাষ্পায়ন জিনিসটা হচ্ছে যে ধরো একটা এখানে এই যে ছবি আছে, হয়তো এই যে এখানে দেখো, এখানে খেয়াল করলে বুঝতে পারবে বিষয়টা। সেটা হচ্ছে এই যে সূর্য থেকে দেখো, মুশকিল হয়ে গেল। এই যে সূর্য যেটা রয়েছে, এই সূর্য থেকে কি হচ্ছে? কিরণ আসছে, সূর্য থেকে কিরণ আসছে। সূর্য থেকে কিরণ এসে ওই চাদরগুলোর উপর পড়ছে, চাদরটা ভেজা, চাদরের উপরে জল রয়েছে, টুকটুক করে জল পড়ছে। এখন এই জলটা সূর্যের আলো পেয়ে ধীরে ধীরে বা সূর্যের তাপ পেয়ে এর ভিতর ওপরকার জলটা বাষ্পে পরিণত হয়ে উবে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলে বলতো? এই ঘটনাটাকেই আসলে বলে হচ্ছে তোমার বাষ্পায়ন। এই হচ্ছে বাষ্পায়ন। বোঝা গেল না? যায়নি? একটু খেয়াল করে পড়ে নিও। এবার দেখো এখানে বাষ্পায়ন যেটা আমরা জানলাম, সেই বাষ্পায়ন বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। কাদের উপর নির্ভর করে সেটা এখন আমরা জানবো। সেক্ষেত্রে দেখো বাষ্পায়ন যে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো কি কি না বলছে, তলের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন দ্রুত হবে। অর্থাৎ একটা রুমাল আর একটা যদি গামছা নেওয়া হয়, তার মধ্যে গামছাটা অতি দ্রুত বাষ্পায়িত হবে, কারণ ওর ক্ষেত্রফল বেশি, আর ক্ষেত্রফলের উপর থেকেই বাষ্পীভূত হয়। নেক্সট কথা বলছে সেটা হচ্ছে উষ্ণতা, কি বলছে, তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। খেয়াল রেখো, কারণ আমি যদি গরম জল দিয়ে এখন চাদরটা ধুই, তাহলে এমনি গরম ছিল, তাড়াতাড়ি বাষ্পীভূত হবে। খেয়াল রেখো। তারপর তরলের উপর বায়ু চলাচল যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন দ্রুত হয়। বোঝা গেল? নেক্সট পয়েন্ট, তরলের প্রকৃতির উপর বাষ্পায়নের হার নির্ভর করে। মানে তরলটা কি ধরনের তরল, তরলটাকে উদ্বায়ী তরল না অনুদ্বায়ী তরল? উদ্বায়ী অনুদ্বায়ী মানে যে তরল সহজেই বাষ্পীভূত হয় তাকে উদ্বায়ী তরল বলে, যেটা হয় না সেটা অনুদ্বায়ী তরল। তাহলে তরলের উপর নির্ভর করতে পারে। এখানে ওই জন্য কোশ্চেন দেওয়া আছে, গরমকালে ঘামে ভেজা শরীর কি বলছে, হাওয়ার সামনে দাঁড়ালে কেন ভালোভাবে আরাম লাগে বা ঠান্ডা লাগে? কেন লাগে? কারণ আমাদের শরীর যখন গরমে ভিজে আসে তখন সারা শরীরে কি থাকে? ঘাম থাকে। এবং ওই ঘামটা ওই কলসির মতো করেই আমাদের দেহের ভিতর থেকে তাপ নেওয়ার চেষ্টা করে, যে তাপকে বলে লিন তাপ। এই তাপটা যেহেতু আমাদের শরীর থেকেও টেনে নেয়, যে কারণে আমাদের শরীরের ভেতরকার অংশটা ঠান্ডা হয়ে যায়, কারণ তাপ তো ওই ঘাম টেনে নিল, যে কারণে শরীরে ঠান্ডা লাগে, ভালো লাগে। আর একটা বিষয় আছে প্রশ্ন, সেটা হচ্ছে কুকুর কেন জিভ বের করে রাখে? এটা একটু খেয়াল রেখো। কুকুর জিভ বের করে রাখে কারণ কুকুরদের কোনো ধর্মগ্রন্থি নেই। কুকুর তার জিভ বের করে রাখে, আর জিভে এসে যখন লালা জমা হয়, এই লালাটাই দেহের থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয়। বোঝা গেল? আর তখন ওর দেহটা কি হয়? ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। যে প্রসেসটা আমাদের দেহের ক্ষেত্রে ঘটলো সেটা জিভের মাধ্যমে ঘটে, পরিষ্কার কথা। তাই ও জিভটা বের করে রাখে। এরপরে খেয়াল রেখো, স্ফুটনাঙ্ক কাকে বলে? বা স্ফুটন কি? স্ফুটন মানে ওই বাষ্পায়নের মতনই, কিন্তু স্ফুটনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় কি হয়, সমগ্র তরলটাই বাষ্পে পরিণত হয়। আর বাষ্পায়নের ক্ষেত্রে ওই চাদর যেটা ছিল সেই চাদরটা থেকে বাষ্পীভূত হয়। মানে ধরো এখানে একটা ইয়ে পাত রয়েছে, এই পাতের উপর থেকেই এই পাতটার উপর থেকেই বাষ্পীভূত হবে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি হয়, এই যে তরলটা রয়েছে, এই তরলটা বিকারের ভিতর, এই তরলের সমগ্র অংশটা থেকেই বাষ্পীভূত হতে শুরু করে। অর্থাৎ উপর শুধু নয়, পুরো তরলটা থেকেই বাষ্পীভূত হতে শুরু করে যে উষ্ণতায়, সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। আর স্ফুটন কাকে বলে সেটা তো বুঝেই গেলে। তার মানে স্ফুটন আর স্ফুটনাঙ্কের মধ্যে একটা হালকা পার্থক্য রয়েছে। বেশ কিছু পদার্থের স্ফুটনাঙ্ক এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। আর একটা জিনিস আমি হয়তো মিস করে এসেছি, সেটা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেম হয়। আচ্ছা, উপরে হবে হয়তো। সেটা হচ্ছে কয়েকটি পদার্থের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেম হয়, সেটার একটা তালিকা এখানে দেওয়া আছে। এই যে দেখো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেম হয়, এটা আমি বলেছিলাম, কিন্তু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক সেম হয় এই কথাটা লেখা আছে এই যে দেখো, এই যে যে গলনাঙ্ক আর হিমাঙ্ক দুটোর কিন্তু সেম। আর একটা কোশ্চেন এখানে রয়েছে দেখো, এই যে পদার্থগুলো, এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বলে কোনো জিনিস নেই, কারণ এরা কি হয়? উদ্বায়ী পদার্থ হয়, যে কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলে কিছু নেই। আর গলনাঙ্ক আর হিমাঙ্ক এদের সমানও হয় না, যদি থাকে তাহলে সমান হয় না। চলো নেক্সট যেখানে পড়ছিলাম সেখানে চলে আসি। এই যে এখানটা পড়লাম, তারপরে স্ফুটন পড়লাম। স্ফুটনাঙ্কের বিষয়গুলো বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে। তোমাদের তরলের প্রকৃতি, এই তরলের প্রকৃতি, তরলটা কি ধরনের তরল, স্পিরিট না নরমাল, তার উপর নির্ভর করবে। তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের ভিতরে এমন কিছু পদার্থ রয়েছে যেটা ওটাকে দেখা গেল সহজে কি করতে দিচ্ছে না, উত্তপ্ত হতে দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ঘটনা আলাদা হবে। আবার এমন পদার্থ থাকতে পারে যেটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে পড়ছে, তাহলেও তাড়াতাড়ি ইয়ে হতে পারে, স্ফুটন ঘটনা ঘটতে পারে। তরলের উপস্থিত চাপ, যদি তরলের উপর চাপ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে স্ফুটন তাড়াতাড়ি হয়, আর যদি না থাকে তাহলে হয় না। এখানে দেখো ইনজেকশনের একটা পরীক্ষা দেওয়া আছে। দেখো, যেহেতু চাপ বাড়ানো হয়েছে, যেহেতু ইনজেকশন যখন চাপ দেওয়া হয়েছিল, যেহেতু তোমার কি বলে
যেহেতু এখানে চাপ বাড়ানো হয়েছিল তখন এগুলো ফুটতে শুরু করে, এই যে তরল বিন্দুগুলো রয়েছে এগুলো ফুটতে শুরু করে। এটাই হচ্ছে এইখানে পরীক্ষা আকারে দেওয়া আছে, হালকা একটুখানি পড়ে নেবে, অতটা ইম্পর্টেন্ট না। আর প্রেশার কুকারের কেসটা রিয়ার কেস, এই যে প্রেশার কুকারের কেসটা এটা একটু পড়ে নিও, এটা ইম্পর্টেন্ট জায়গা। যে প্রেশার কুকারে রান্না করলে সেটা মানে তোমার বেশি উষ্ণতায় কেন রান্না করতে হয়, ঠিক আছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন, আর বেশি উষ্ণতা লাগে কেন, মানে ধরো 100 ডিগ্রিতে তো জল ফোটে, কিন্তু এখানে 100 থেকে বেশি উষ্ণতার প্রয়োজন হয় কেন হয়, সেটা এই যে জায়গাটা, এই জায়গাটা একটু পড়ে নিলে পেয়ে যাবে, একদম ইজি ব্যাপার। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, এই যে এই জায়গাটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু পড়ে নিও একবার। ঘনীভবন কি বলতো, ঘনীভবন হচ্ছে দেখো এই যে ইয়ে থাকে তোমার মেঘ বৃষ্টি সৃষ্টি হওয়ার ঘটনার ক্ষেত্রে ঘনীভবন কথাটা ইম্পর্টেন্ট। ঘনীভবনে কি হয়, যে জলকণাগুলো থাকে, সরি যে বাষ্প কণাগুলি থাকে, বাষ্প যেগুলো থাকে, সে বাষ্প তোমার তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। এই যে ঘনীভবন হয় বলেই দেখো মেঘ শিশির কুয়াশা তৈরি হয়, খেয়াল রেখো। আর এখানে জলীয় বাষ্পে সম্পৃক্ত বায়ু, এটা একটু দেখে নিও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, আমি বলছি দেখে নিও, মানে দেখবে না তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কুয়াশা কিভাবে সৃষ্টি হয় একটু দেখে নিও, শিশির কিভাবে সৃষ্টি হয় একটু দেখে নিও। আর দেখো এবার পরিবহন, একটা নতুন টপিক এখানে আবার স্টার্ট হচ্ছে, বা তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই জায়গাগুলো কি একবার একটুখানি চলো ছোট্ট করে বলে দিই। পরিবহন মানে কি বলতো, পরিবহন মানে হচ্ছে ধরো একটা কঠিন পদার্থ রয়েছে, তার ভিতর থেকে তাপ যে পরিবাহিত হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, সেটা হচ্ছে পরিবহন। এর মানে কি, এর মানে ধরো আমি এখানে একটা এই যে দণ্ড নিয়েছি, বোঝা গেল, এই দণ্ডটা নেওয়া হলে কি হয়, যদি আমি এইখানটায় উত্তপ্ত করি, ধরো এইখানটায় আগুন দিয়ে উত্তপ্ত করছি, তাহলে কি হবে, এই যে তাপটা যেটা রয়েছে, এই তাপটা কি হবে, এই প্রান্তটা আগে উত্তপ্ত করে এই প্রান্তকে আগে উত্তপ্ত করবে, ধীরে ধীরে এই তাপটা বস্তুর সব জায়গায় ছড়িয়ে পড়বে আর দূরতম প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। এই ঘটনাকে আসলে কি বলে বলতো, এই ঘটনাকেই বলে পরিবহন। এই হচ্ছে বিষয়। দেখো উপরে হয়তো লেখা আছে, এই যে এই চিত্রটা দেখলে তোমাদের মাথায় একটা ধারণা আসবে, যে আমরা যখন বাড়িতে মা যদি বলে যে এই যা একটুখানি খুন্তি নাড়া, তরকারিটা পুড়ে না যায়, তখন সেক্ষেত্রে আমরা কি করি, আচমকা গিয়ে খুন্তিতে হাত দিয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকি, মা এসে আরো মারে, তখন কান্নাকাটি শুরু করি, একে ছ্যাঁকা খাই আবার এদিকে মা এসে মারে, তখন মুশকিল হয়ে পড়ে। এবার এক্ষেত্রে পরিবহন ঘটনাই ঘটে, কারণ ঘটনা কি, আমরা খুন্তির যে প্রান্তটা ধরলাম সেটা কিন্তু আগুনে ছিল না, কিন্তু অপর প্রান্তটা যেহেতু গরম হয়ে উঠেছে, তাই পুরো খুন্তিটাই ধাতু হওয়ার কারণে পুরো অংশটাই কি হবে, উত্তপ্ত হয়ে যাবে, খেয়াল রেখো। দেখো এই ধরনের একাধিক পরীক্ষা এখানে দেওয়া আছে, কখনো ইয়ে দিয়ে সারাশি দিয়ে, কখনো পেন্সিল বাজে, বোঝা যাচ্ছে না জিনিসটা কি আছে, একটু দেখে নিও। কিছু নেই। আচ্ছা, এখানে প্রাণীরা গায়ে ধুলো মাখে কেন, এই জায়গাটা দেখে নিও। ওই যে হাতি ধুলো মাখে কারণ ওর গরম ঠান্ডা ইত্যাদির হাত থেকে, মানে শীতের হাত থেকে বাঁচার জন্য সে কি করে, গায়ে ধুলোবালি মাখে যাতে ওর দেহটা পুরু হয়, আর ধুলোবালি ওগুলো ওর ভিতরে বায়ু জমে গিয়ে ওটা তাপ নিরোধক হয়ে পড়বে। তাপ ব্যাপারটা একটু পড়ে নিও, বুঝে যাবে, যাতে ওর দেহ থেকে তাপ না বেরিয়ে যায়, ইজি ব্যাপার আছে। এই দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এগুলো কি অতি ভিভিআই কোশ্চেন, একটুখানি মন দিয়ে দেখে নিও। তাপের পরিচলন, আচ্ছা তাপের পরিচলন, পরিবহন বললাম, পরিচলন একটুখানি দেখি ব্যাপারটা কি। আচ্ছা পরিবহনের পর পরিচলন, ঠিকই আছে। পরিচলন বিষয়টা কি, তোমাদের বাড়ির উপরে বাড়িতে যে রান্না হয়, সেই রান্না করার সময় এই উনুনের আশপাশের বায়ুটা বেশি উত্তপ্ত হয়ে পড়ে, উত্তপ্ত বায়ুটা আস্তে আস্তে উপর দিকে হাওয়ায় উঠে যায়, এবার উপর দিকে যত সময় উঠতে আবার হালকা, মানে যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন হালকা হয়ে যায়। ব্যাপারটা একটু ভালোভাবে বুঝি, সেটা হচ্ছে গরম বায়ু হালকা হাওয়ায় উপর দিকে উঠে যায়, গরম হয় কিভাবে, উনুনের তাপে, সেটা হালকা হয় নেমে যায়, এই যে নেমে গেল, আবার নেমে যাওয়ার পরে ও আবার গরম হয়ে যায়, আবার উপরে ওঠে, তার মানে একটা সাইক্লিক প্রসেস এখানে চলতে থাকে, এইভাবে একটা সাইক্লিক প্রসেস চলতে থাকে। দেখো বিষয়টা বুঝে যাবে, অর্থাৎ বিষয়টা কি হয়, এইভাবে উঠতে থাকে, এই যে আবার চলে আসে উনুনের কাছে, আবার গরম হয়ে উঠতে থাকে, আবার নামে আবার চলে আসে, এইভাবে চলতেই থাকে, একটা সাইকেল এখানে চলতেই থাকে। চলো নেক্সট কি রয়েছে একটু দেখে নি, এটাকে পরিচালন বলে, খেয়াল করো, একটা পরিচালন পড়ে নিও। পরিচালন স্রোত কি, এই পরিচালনের ফলে একটা স্রোতের সৃষ্টি হয়, যে কারণে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়, এটাই পরিচালন স্রোত, ইজি ব্যাপার। বায়ু চলন কি, এই পরিচালন স্রোতের জন্য বায়ু এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছুটে যায়, ওই হালকা বায়ু এবং ভারী বায়ুর যে পার্থক্য, সামঞ্জস্য, উষ্ণতা, সে কারণে এক অঞ্চল থেকে অন্য স্থানে চলে যায়, এটাই হচ্ছে বায়ু চলন। এই জায়গাটা একটু দেখে নিও, একদম ইজি ব্যাপার। বিকিরণ কি, বিকিরণ হচ্ছে ধরো সূর্য থেকে যখন আলো আসে, তখন ও কিন্তু কোনো মাধ্যম ছাড়াই চলে আসে, এসে আমাদের দেখো বাইরে বেরোলে গরমে, বাইরে বেরোলে কি আছে, আমরা পুড়ে যাই, গরম লাগে,
এবার ও আসলো কিভাবে? কোনো তো মাধ্যম নেই। তোমরা বলবে না বায়ু মাধ্যম আছে, আরে বায়ু মাধ্যম যদি থাকে তুমি তো এটাও জানো যে পৃথিবী ছাড়া অন্য কোথাও বায়ুমণ্ডল নেই। তাহলে সূর্যের আলোটা পৃথিবীর বাইরে যে বায়ুমণ্ডলীয় স্তর আছে তার বাইরে থেকে তো এসছে, সে অত দূর থেকে আসলো কিভাবে? সূর্যের কাছ থেকে তো পৃথিবী পর্যন্ত পুরোটা চাদরে নেই বায়ুর, ওই অঞ্চল থেকে এসছে বায়ু ছাড়া। এই যে প্রসেসটা, কোনো মাধ্যম ছাড়া যে তাপ আসছে বা আলো আসছে, এটা হচ্ছে বিকিরণ। ঠিক আছে, এইটা হচ্ছে বিকিরণ, খেয়াল করো, একটু পড়ে নিও। এই দেখো, এই যে আমি যেটা বলেছি সেটা এখানে দেওয়া আছে, সূর্য পৃথিবীর মাঝখানে অনেকটা অংশ, কোনো মাধ্যম নেই। বা এই দেখো এখানে এই লোকটা আগুন পোয়াচ্ছে, এখানে কোনো মাধ্যম নেই, কোনো দেখো লোহার রড নেই, কিছু নেই, তাও কিন্তু তাপ, এই যে ইয়েটা রয়েছে না তোমার, আগুনটা রয়েছে, সেই আগুনের দিক থেকে মানুষটার দিকে আস্তে আস্তে আগাচ্ছে, খেয়াল করো। এবার থার্মোফ্লাক্স সংক্রান্ত আলোচনা এখানে দেওয়া আছে, এখানে ফ্লাক্সের নীতি ভালোভাবে আলোচনা করা, এবং ফ্লাক্স যেটা রয়েছে সেটার দেখো স্ট্রাকচার এখানে দেওয়া আছে, অসুবিধা নেই, কোনো কোশ্চেন এখান থেকে সাধারণত আসে না, একটু গঠনটা দেখে রেখো তাহলেই হবে। আর কে আবিষ্কার করেছিল, এই যে তার নাম দেখো, এই যে জেমস ডেওয়ার, তার নামটা একটুখানি ভালোভাবে দেখলেই ব্যাস কাজ শেষ। এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসবে না ফ্লাক্সের, এখান থেকে ফ্লাক্সের গঠন একবার পড়ে নেবে, কার্যনীতিটা একটুখানি ইম্পর্টেন্ট, মানে কিভাবে কাজ করে ফ্লাক্স, এটা আমাদের জানা উচিত, এখানে জেনে রাখা উচিত, তাই একটুখানি দেখে নিও ব্যাস। আজ এই পর্যন্তই রইলো। দেখো 40 মিনিট প্রায় হয়ে গেছে, হয়তো একটু ছোট হয়ে যাবে যখন স্পিডটা বাড়িয়ে দেবো হালকা। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেল, ভালোভাবে কেয়ারফুলি দেখে নিও। আজকে এই চ্যাপ্টারটা করালাম, নেক্সট দিন তোমরা যদি বলো তাহলেই, নাহলে না, কারণ এতে অনেক পরিশ্রম, তাহলে এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার তোমাদের আবার রেডি করে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাও দরকার কিনা, আর কমেন্টে বলো আর কোন সাবজেক্টের সাজেশন লাগবে কিনা। অবশ্যই আজ এই পর্যন্তই রইলো, ভালো থেকো অবশ্যই, আর পরীক্ষার জন্য ভালো হয় এই কামনাই তোমাদের করি। তো চলো, টাটা।